আমার ছেলেমেয়েরা, আজকে আমরা আলোচনা করব আধুনিকতাবাদ নিয়ে। আধুনিকতাবাদ আমরা ইংরেজি বলি মডার্নিজম। তো আমি ক্লাসে দেখি অনেক ছেলেমেয়েরা মডার্ন বার্নটা ভুল করে, MODERN, MOR না, মডার্ন না, MODERN। আর MODE এই শব্দটা থেকে মডার্ন কথাটা আসছে, যার অর্থ হলো জাস্ট নাও। এই কারণে আধুনিকতা বলতে আমরা অনেকেই বুঝি বা সবসময় আমরা মনে করি এরকম, আধুনিকতা মানেই হচ্ছে সাম্প্রতিক। কিন্তু আধুনিকতা সবসময় সাম্প্রতিক নয়। চূড়ান্ত বিচারে আধুনিকতা বলতে বোঝায় একটা চিরকালের ঔজ্জ্বল্য, চিরকালের দীপ্তি, এটা আধুনিকতা বলতে বোঝায়। কিন্তু আমরা সমাজে, কথাবার্তায়, আচার আচরণে সবখানে দেখি, যদি কেউ খুব হাল আমলের কাপড় চোপড় পরে ছেলেটা আধুনিক, মেয়েটা আধুনিক, খুব হাল আমলের কোনো জিনিসপত্র ব্যবহার করলে এরা আধুনিক ইত্যাদি বলি। কিন্তু সাহিত্যে, শিল্পে আধুনিকতা বলতে এটা চিরকালের দীপ্তিকে বোঝায়, এটা মনে রাখতে হবে। আরেকটা কথা যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আধুনিকতা কিভাবে শুরু হয়েছে। এটা একদিনই শুরু হয়ে যায় না, দীর্ঘদিনের একটা প্রচেষ্টার ফলে ধীরে 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 একটি মানসিকতা গড়ে ওঠে, একটা ভাবধারা গড়ে ওঠে। এই জন্য রবীন্দ্রনাথ বলছেন, তা যতটা না কালের কথা, তার চেয়ে বড় হচ্ছে ভাবের কথা। তাহলে কালের কথা না, এটা ভাবের কথা। এবং তিনি বলছেন এটা মর্জি নিয়ে, হ্যাঁ, এটা সময় নিয়ে নয়, মর্জি নিয়ে। আধুনিকতা, এই কথাটাকে আমাদের মনে রাখতে হবে। তাহলে এই পর্যন্ত কি বললাম? আধুনিকতাবাদ, ইংরেজিতে মডার্নিজম, ইংরেজি মডু থেকে মডার্নিজম। মডু কথার অর্থ জাস্ট নাও, অর্থ হলো জাস্ট নাও, এখন। আমরা বলি সাম্প্রতিক, সমকালীন। কিন্তু আমরা বললাম যে আধুনিকতা শুরু, এটা যতটা না কালের কথা, সময়ের কথা, তার চেয়ে বেশি হচ্ছে ভাবের কথা। এখন একটা ভাব ধীরে 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 বিকশিত হতে হতে একটা জায়গায় এসে স্থির হয়। এই কথাটা মনে রাখতে হবে। আমাদের এখানে আধুনিকতা শুরু হয়, আমরা বলি আমাদের এই এশিয়াতে, এবং আরও ছোট করে বললে ভারতবর্ষে, এবং আরও যদি ছোট করে বলি আমাদের বাংলায়। আমরা সেই বাংলার কথা বলছি যখন দুই বাংলা একসঙ্গে ছিল, 47-এর আগে। আমরা জানি পলাশী যুদ্ধ 1757 সাল, এরপরে 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়। আমরা সবাই জানি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হওয়ার পরে আমাদের এ দেশে প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়ার চর্চা শুরু হয়। অর্থাৎ আমরা আজকে যে পদ্ধতির মধ্যে যাচ্ছি, এই যে সিলেবাস, আমাদের কারিকুলাম, আমাদের টেবিল চেয়ার, পরীক্ষা পদ্ধতি, এইসবগুলো আগে ছিল না। হয়তো কোনো একটা রূপরেখা ছিল আমাদের এখানে, কারণ আমাদের একটা সভ্যতা ছিল, আমি বরাবরই বলি এটাই। কিন্তু এখন যে পদ্ধতি আমরা দেখছি, এটা ছিল না, এটা ইউরোপিয়ানরা আসার পরে আমরা করেছি। সেই জন্য আমরা বলি 1800 সাল থেকে আমাদের আধুনিকতা শুরু। কিন্তু পশ্চিমে, অর্থাৎ ইউরোপে, এটা শুরু হয়েছে আরও অনেক আগে। সেটাই আমাদের আজকে প্রথম আলোচনা করতে হবে। তারপরে দেখব এটার প্রভাবটা কীভাবে আমাদের উপরে আসছে।
যে কথাটা আমাদের মনে রাখতে হবে, দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে এখানে। একটা হলো রেনেসা। যখনই শেষে চন্দ্রবিন্দু দেখবে তখনই বুঝতে হবে এটা ফরাসি শব্দ, এটা হবে ফরাসি শব্দ। রেস্তোরা, সামনে কিন্তু চন্দ্রবিন্দু না, মিতোরা, এটা ফরাসি। আরও একটা কথা আমাদের ছেলে বললে, ফরাসি আর ফার্সি কিন্তু এক না, এটা মনে রাখতে হবে। ফার্সি বা ফার্সি এভাবে লিখি আমরা, আরবি ফার্সি। এটি অনেক ছেলে মেয়েদের ভাই ভাই জিজ্ঞেস করলে তারা তালগোল পাকিয়ে ফেলে। ফরাসি মানে ফ্রান্স, এটা ফ্রান্সের শব্দ, ফরাসি শব্দ। আর ফার্সি আমরা আরবি ফার্সি, বালাগাল উলা বেকামালিহি কাসাফাদ্দুজা বেজামালিহি, হ্যাঁ, এটা ফার্সি। তো রেনেসা, রেনেসাটা আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের, সেটা হলো ফরাসি বিপ্লব। এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। আজকে আমাদের প্রথম আমার ক্লাস, যেহেতু 40 মিনিটের কথা বলতে হবে, কারণ 40 মিনিটের পরে সম্ভবত একটি ক্লাস আছে। তো প্রথমে আগে আমরা মনে করি রেনেসা কী। রেনেসার বাংলা আমরা করেছি নবজাগরণ। কী বললাম? নবজাগরণ। তাহলে এর আগে কি ঘুমিয়েছিলাম? ইউরোপবাসী ঘুমিয়েছিল? হ্যাঁ, যখন মানুষ সত্যকে দেখতে পায় না, আলোকে দেখতে পায় না, সত্যকে গ্রহণ করতে পারে না, তখন সে ঘুমিয়েই থাকে। এই জন্য আমরা বলছি রেনেসা মানে নবজাগরণ। কেউ কেউ বলে পুনর্জাগরণ, হতে পারে, যে কোনো অর্থই হোক, এটি হচ্ছে জাগরণ। আরেকটি ফরাসি বিপ্লব, সেটির কথা আমরা বলেছি যে ফরাসি বিপ্লবটা 1789 সালে। তো দেখতে আসে কিনা, খুব মনোযোগ দিয়ে দুইটা জিনিস বুঝতে হবে। এই দুইটা জিনিস বুঝতে পারলেই আধুনিকতাবাদ বোঝা যাবে। প্রথমত যেটা হচ্ছে রেনেসা, ইটালি থেকে 1400 সালে, 1400 শতক বলছি আমরা, শতক বলতে বোঝাবো 1300 সাল, কথাটা ক্লিয়ার করে নিতে হবে। 1300 সাল থেকে এই যাত্রা শুরু এবং 1700 শতকের প্রথম দিক পর্যন্ত এই রেনেসার প্রভাবটা থাকে। এই নবজাগরণের ফলে কি হয়? নবজাগরণের ফলে শিক্ষা, শিল্প, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, এইসব জিনিসগুলোতে একটা প্রভাব পড়ে। এবং প্রভাবটা মানে কি? চিন্তার পরিবর্তন। মনে রাখতে হবে, এই যে সবগুলো তথ্য পড়ছি, সবগুলো চিন্তা। প্রথম যে জিনিসটা আসে সেটা হলো ধর্মের ক্ষেত্রে একটা পরিবর্তন। ধর্মটা গির্জা কেন্দ্রিক ছিল, চার্চ কেন্দ্রিক ছিল। যে কোনো কিছু তুমি করবা, যে কোনো কিছু তুমি ভাববে, সমস্ত কিছু এই চার্চের অনুমতি লাগবে বা চার্চের সমর্থন করতে হবে। তোমরা লক্ষ্য করে দেখো, কোপার্নিকাস বলছেন পৃথিবী সূর্যের চারদিকে করে, তাকে অভিযুক্ত করা হলো এবং তিনি সে অভিযুক্তকে বাঁচলেন, কিন্তু বললেন আমি মুক্তি নিলাম, কিন্তু তাই বলে পৃথিবীর ঘোরা বন্ধ হবে না। এরপরে ব্রুনো যে বিজ্ঞানী বলছেন সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, সে বিজ্ঞানীকে আগুনে পুড়িয়ে মারা হলো। লক্ষ্য করার মতো বিষয়, ধর্ম খুব সহিংস হয়ে ওঠে। এই যে আমরা লালমনিরহাট দেখলাম, একজনকে ধর্ম অবমাননাতে পুড়িয়ে মারা হলো। এটা খুব দুঃখজনক এবং এটা মানবতা বিরোধী। মনে রাখতে হবে, মানুষকে মানুষে রাখার জন্য, মানুষে পরিণত করার জন্য ধর্ম, মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ না। এটা মৌলিক কথা, এটা মনে রাখতে হবে। তো যখনই আমরা ধর্মের মাপকাঠিতে সব কিছু মাপতে থাকবো, তখনই আমরা ভুল করব।
তো পাদ্রীরা এরকম তা ব্রুনোকে পুড়িয়ে মারলো, কিন্তু আজকে কি দেখো, আজকে দেখো এই কথাই বৈজ্ঞানিকভাবে সত্য। কিন্তু সেদিন তারা এটা বলেছিল। আমাদের এখানে এগুলি হচ্ছে, তুই মিলে দেখতে পারো। মুসলমানদের করোনা হবে না, মুসলমানদের করোনা হয়েছে। উজু করলে করোনা হবে না, আমাদের হয়েছে করোনা। আরেকজন এগিয়ে গিয়ে বললেন মুসলমানের করোনা হলে কোরআন মিথ্যে হয়ে যাবে। তো ভদ্রলোক আছেন কোথায়? উনি আল্লামা। আরেকজন বললেন তিনি করোনা ভাইরাসের ভ্যাকসিন ফর্মুলা তিনি জানেন। ইউটিউবে সবগুলো আমি দেখেছি। ভ্যাকসিন কী জিনিস এখন তো বুঝতে পারছো? কত মানুষ, কত বিজ্ঞানী নিরন্তর প্রচেষ্টার পরও বের হতে পারছে না। উনি বলছেন উনি জানেন। তাইলে এই যে ধর্মের এই প্রথা থেকে বের হয়ে আসা, আধুনিকতার অন্যতম লক্ষণ হচ্ছে বিজ্ঞান মনস্কতা। যে বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞান কি বলে? বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। তুমি যদি খুব নিবিষ্ট মনে, আমি ব্র্যাকেটে কথাগুলি বলছি, নিবিষ্ট মনে তুমি যদি আমাদের কোরআন পড়ে দেখবে, বারবার বলা হচ্ছে জ্ঞান ফরজ, বারবার বলা হচ্ছে এই পাতা থেকে, দেখো পাতা কোথা থেকে খাদ্য সংগ্রহ করে, কোটি কোটি মাইল দূরের সূর্য থেকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে পাতাটা খাবার সংগ্রহ করে। তুমি দেখো, বুঝো। এই যে জ্ঞান, একটু পরে পরে বলছে যারা জ্ঞানী তা থেকে, এখান থেকে তারা উপকৃত হবে। যারা জ্ঞানী এখান থেকে সন্ধান পাবে, যারা বুদ্ধিমান এখান থেকে পথ খুঁজে পাবে। কিন্তু আমরা প্রথার কাছে বন্দী হয়ে গেলাম, জ্ঞান চর্চার কাছে জ্ঞান চর্চাকে আমরা ধারণ করলাম না। তো যখন ইউরোপের মানুষ এই ধর্মের বাঁধন থেকে মুক্ত হলো, সঙ্গে সঙ্গে অনেক বৈজ্ঞানিক আবির্ভূত হলেন। আইনস্টাইন, নিউটন, এইসব অনেক আবিষ্কৃত বিজ্ঞানীরা আসলেন মঞ্চে। খুলে গেল দ্বার। সঙ্গে সঙ্গে কী হয়ে গেল? আজকে যত আবিষ্কার, রেডিও, টেলিভিশন, এই ফ্রিজ, এয়ার কন্ডিশন, উড়োজাহাজ, রেলগাড়ি, এই যে আমি কথা বলছি, এত দূর থেকে কথা বলছি, এত দূর থেকে শুনে, সব বিজ্ঞানের অবদান। এখানে একটা ছিদ্র করলো, আমার হার্টের ছবিটা, এনজিওগ্রাম, হার্টের ছবিটা দিয়ে দিল। একটা আলট্রাসোনোগ্রাম করলো, দিয়ে দিল। একটা এক্সরে করলো, আমার ভিতরে জিনিসটা দিয়ে দিল। সব বিজ্ঞান। এই জন্য বলছি আধুনিকতার অন্যতম লক্ষণ হচ্ছে বিজ্ঞান মনস্কতা। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান কি বলে? খুব ভালো করে কথাটা মনে রাখতে হবে। তো এই যে বিজ্ঞান মনস্কতা, দেখো সবসময় বলা হচ্ছে কি, মানুষ হচ্ছে আল্লাহর হাতের পুতুল, ঈশ্বরের হাতের পুতুল। আমাদের বাংলা গান আছে, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংস করো, উজা হইয়া যারো, তুমিই সব। আরেকটা কথা কি আছে, খ্রিস্টানরা সেটা বলতো, সেটা হচ্ছে কি, যে আদম এবং হাওয়া বেহেশতে গন্ধম খেয়ে ফেলেছিল, তার এটা বলছে আদি পাপ। সুতরাং আমাদের আদি পিতা, আদি মাতা যখন পাপ করেছিলেন, সেটার প্রায়শ্চিত্ত আমাদের ভোগ করতে হবে। সুতরাং আমরা সবাই শৃঙ্খলিত, আমরা পাপ থেকে মুক্ত হতে পারছি না। রেনেসাঁ, ফরাসি বিপ্লব, এই দুটা ঘটনার পরে মানুষ বললেন না, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, স্বাধীন করে সৃষ্টি করেছেন, আদি পাপ কিসের? আমরা পাপ মানি না, আমরা পাপ থেকে মুক্ত। মানুষ স্বাধীন, মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারবে, মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, এটা স্বাধীনতা। তাইলে তারা কি বললেন? ব্যক্তির ক্ষমতা আছে, মানুষের ক্ষমতা আছে, তার ভালো করার ক্ষমতা আছে, মন্দ করার ক্ষমতা আছে, এবং ভালো মন্দ ক্ষমতা আছে বলেই তার বিচার আছে। এরপরে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হলো। খেয়াল করো, মানুষ সম্ভাবনার কথা ভাবলো, তার স্বপ্নের কথা ভাবলো, তার আশার কথা ভাবলো, তার পরিবর্তনের কথা ভাবলো। প্রায় সকল ধর্মগুলি বলে এই কালটা কোনো কিছু না, পরকালটা আসল, পরকালের পুঁজি সংগ্রহ করো। রেনেসাঁ এবং ফরাসি বিপ্লবের পর বলা হলো, পরকালের পুঁজি সংগ্রহের জন্য এই কালটাকে আমি নষ্ট করে দিতে চাই না,
অর্থাৎ ইহকালটাকে আমি প্রাধান্য দিতে চাই। আমার ইহকালটা পরকালের পুঁজি সংগ্রহের ক্ষেত্র নয়। আমাকে স্রষ্টা যা দিয়েছেন তার ব্যবহার আমি করব। এটাও তার অবদান, এটাও তার সৃষ্টি, এটাও তার সৃষ্টির, তার প্রক্রিয়ারই অংশ। তারা বলছেন ঈশ্বর দূরের কোনো বস্তু নয়, ঈশ্বর মানুষের মধ্যে থাকে, সৃষ্টির মধ্যে থাকে, সমস্ত কিছুর মধ্যে তিনি বিরাজমান। সুতরাং তাকাও, সূরা বাকারায় বলছে সব দিকে ঈশ্বরের মুখ দেখতে, আল্লাহর মুখ দেখতে পাবে। তারা বললেন সবখানে আছে, সুতরাং মানুষের সেবা করো। তারা মানবতাবাদকে সামনে নিয়ে আসলেন। মানুষ বড়, মানুষ শ্রেষ্ঠ, মানুষের ক্ষমতা আছে, মানুষ কিছু করতে পারে। আরেকটি কথা তারা বললেন যে ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো মধ্যস্থতার দরকার নেই, কোনো পাদ্রীর কাছে যাওয়ার দরকার নেই। আমার সঙ্গে আমার ঈশ্বরের যোগাযোগ, আমার ভিতরে তিনি আছেন, তার সঙ্গে আমার যোগাযোগ হবে, আমার সততাতে হবে। আমি নিজের কাছে সৎ কিনা, 100% সৎ কিনা, এই যে একটা প্রশ্ন আসলো, আমি যদি এই ইহলোকে সৎকর্ম করি, জেনে শুনে কোনো অপরাধ না করি, তাহলে আমার কোনো সুবিধাই তো নাই। আমি পরকালের ভাবনা ভেবে, সবগুলো ধর্ম পরকালের কথা বলে সঙ্গে সঙ্গে মৃত্যুর একটা চিন্তা ঢুকিয়ে দেয়। তোমাকে যেতে হবে, খালি হাতে যেতে হবে, তোমার গেলে শাস্তি শুরু হয়ে যাবে। তারা বললেন না, আমরা ইহকালটাকে সুন্দরভাবে নীতির মধ্যে, নৈতিকতা, আধুনিকতার একটা বিষয় নৈতিকতা, আরেকটি বিষয় যুক্তি। যুক্তিতে কি বলে, যুক্তি যেটা বলে সে যুক্তিকে গ্রহণ করতে হবে। সেই কারণে তারা যুক্তিকেও সামনে নিয়ে আসলেন। তাইলে কি বললেন তারা? ঈশ্বরের সঙ্গে মানুষের ব্যক্তিগত সম্পর্কটা বড় হয়ে গেল, ইহলোকটা বড় হয়ে গেল। ইহলোকটাকে তারা সাজাতে চেষ্টা করলেন। দেখো, ইউরোপ থেকেই সবগুলো, এই যে ফ্রিজ টেলিভিশন বললাম, ফোন বললাম, সব কিছু বললাম, সমস্ত কিছু ইউরোপ থেকে। তুমি মানো আর না মানো, তার জিনিসগুলো গ্রহণ করো। তুমি মানো আর না মানো, ভ্যাকসিন তোমাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, তারা কি বললেন? নারী স্বাধীনতার কথা বললেন। ফরাসি বিপ্লবের নারীরা সামনে আসলো। ফরাসি বিপ্লবের মূল স্লোগানটা ছিল কি? সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব। কি বলছি? সাম্য, সমতা, মৈত্রী, ভ্রাতৃত্ব। আরেকটা স্লোগান ছিল খুব ইন্টারেস্টিং, বাঁচো এবং অন্যকে বাঁচতে দাও, ভালোবাসো, অন্যকে ভালোবাসতে দাও, ছেড়ে দাও ঘৃণা, ছেড়ে দাও বিষ বাষ্প, ছেড়ে দাও নিন্দা, হিংসা, বদমাশি। এই যে ভ্রাতৃত্ববোধ, প্রেমবোধ, এটি ইউরোপে প্রথম জাগরণ শুরু হলো। আর যে কয়েকটা জিনিস হলো এই সময়, সুন্দরের প্রতি ভালোবাসা। তারা কি বললেন? সুন্দরকে ভালোবাসতে হবে। যা হোক, তো আমরা যে বললাম, এই সময় আসলেন কার্ল মার্কস। কার্ল মার্কস নতুন তথ্য নিয়ে আসলেন। কার্ল মার্কসের তথ্যটা আমরা পড়িয়েছি, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, একটা সাম্য, কমিউনিজম। তার কথা সারা পৃথিবীতে ব্যাপী মানুষ শুনতে লাগলো। অনেকগুলো দেশ কমিউনিজমের দিকে ধাবিত হতে লাগলো। ডারউইন আসলেন, চার্লস ডারউইন। তিনি বললেন এভাবে মানুষের সৃষ্টি না, মানুষ বিবর্তিত হয়ে হয়ে আসছে, তাই নাকি? এই যে নতুন করে কতগুলো জিনিসের সৃষ্টি হলো এবং মানুষ ধীরে ধীরে তার চিন্তার জগতে একটা পরিবর্তন আসলো। কার্ল মার্কস গত ক্লাসে বলছে, কার্ল মার্কস স্পষ্ট করে বললেন ধর্মটা আফিম, এটা মানুষকে বন্দি করে রাখে। সেদিন দেখলাম ফেসবুকে আমার এক ছাত্র লিখলেন, ইহকালে যার সম্পদ কম, পরকালে তার হিসাব সহজ। এই 1 ঘন্টা ওয়াজ করে হুজুর 20,000 টাকা নিয়ে গেলেন। তাহলে আমি যা বলছি আমি সেটা পালন করছি না, আমি তোমাকে যে সবক দিচ্ছি আমার মধ্যে সেটা নাই। এই নবজাগরণ বলল এগুলি বাদ দিতে হবে। যা সত্য, যা সুন্দর, যা প্রীতিময়,
যা কল্যাণকর সেটা নিজে থেকে গ্রহণ করতে হবে, নিজে থেকে বুঝতে হবে। এই মানসিকতার পরে অর্থাৎ রেনেসাঁ এবং ফরাসি বিপ্লবের পর পাশ্চাত্যের যে পরিবর্তন ঘটে এটাকে আমরা বলছি আধুনিকতাবাদ। ক্লিয়ার? কথাটা মনে রাখতে হবে। এবং তুমি ইউটিউবে গুগলে সার্চ দিলে এ সম্বন্ধে প্রচুর লেখা পাবে। আমার সময় সীমিত, আরও অনেক উদাহরণ দেওয়া যায়, অনেক কথা বলা যায়, যদি কখনো সুযোগ হয় কথা বলবো, অনেক কথা। তাহলে এরপরে ধর্মের বাঁধনটা অপব্যাখ্যার শৃঙ্খলার যখন খসে পড়ে গেল, মানুষ তো নতুন করে দেখতে পেল, নতুন করে ভাবতে থাকলো। এবং এই ভাবনার প্রেক্ষিতে, এই ভাবনাকে কেন্দ্র করে সাহিত্য সৃষ্টি হলো, শিল্প সৃষ্টি হলো, স্থাপত্যকলার নতুন বিবর্তন দেখা দিল। এবং এটা হচ্ছে আধুনিকতা। তাহলে মূল কথা হলো, আধুনিকতাবাদের মূল কথা হলো একটা নতুন চিন্তা। এই নতুন চিন্তা, যে নতুন চিন্তা বিজ্ঞানকে সমর্থন করলো, যে চিন্তা যুক্তিকে সমর্থন করলো, যে চিন্তা সৌন্দর্যকে সমর্থন করলো, এই চিন্তার যে প্রকাশ, যেটা এটা একটা হচ্ছে আধুনিকতাবাদ। কেউ কেউ বলছেন এটা সাংস্কৃতিক আন্দোলন, কেউ কেউ বলছেন এটা অ্যাটিটিউড, একটা প্রবণতা। এরপরে কিন্তু অন্ধ অনুকরণটা কমে গেল, রক্ষণশীল মনোভাবটা কমে গেল, প্রাচীন প্রথাগুলি ভেঙে গেল এবং রাষ্ট্রচিন্তায় একটা পরিবর্তন আসলো। এই যে পরিবর্তন, সংক্ষেপে যা বললাম, এটা অনেকক্ষণ বলা যায়, আমার সময় 40 মিনিট আজকে। তো এইভাবে যে পরিবর্তনটা আসলো, আধুনিকতা, এটাকে ভিত্তি করে সাহিত্য রচিত হলো। এই যে সাহিত্য রচিত হলো সেটা হচ্ছে আধুনিকতাবাদ। এই সময়ের কবি সাহিত্যিক যারা আসলেন তারা কি বললেন? তারা সকলেই মোটামুটি এরকম কথা, প্রথাকে ভাঙ্গ, প্রথার মধ্যে আবদ্ধ থাকবো না। তারা কি বললেন? আরও বললেন, ভালোবাসা বনাম শত্রুতা, বিশ্বাস বনাম অবিশ্বাস, আশা বনাম হতাশা, সৌন্দর্য বনাম কুৎসিত, এসবগুলো তারা পাশাপাশি নিয়ে আসলেন। না, আমরা কুৎসিতকে পছন্দ করব না, আমরা ভালোবাসবো, ভালোবাসার পথ খুলে দিব। ধীরে ধীরে মানুষের জীবনে পরিবর্তন আসলো। এই পরিবর্তনটা আসাই হচ্ছে আধুনিকতা। তাহলে আধুনিকতাবাদ বলতে আমরা কি বুঝবো? এখানে আরেকটা কথা মনে রাখা ভালো, ইউরোপে যে যুদ্ধ হয়, বিশাল যুদ্ধ হয়, তোমরা অনেক সিনেমাতে দেখবা, মারাত্মক যুদ্ধ হয়। যুদ্ধের পরে মানুষের মধ্যে একটা বিষণ্ণতাও আসে এবং যুদ্ধের পরে মানুষের মনোভাবের বিরাট পরিবর্তন ঘটে। এত হত্যা, এত মৃত্যু, এত রক্ত, এত জঘন্যতা, এগুলি মানুষকে ভাবিয়ে তোলে এবং অনেককে হারিয়ে সব কিছু শেষ করে একটা হতাশা, একটা বিষণ্ণতা, এগুলো সাহিত্যের মধ্যে আসে। এই জন্য আমরা বলি আধুনিকতাবাদ হচ্ছে এমন একটি মতবাদ যেটি হচ্ছে যুদ্ধের পর ইউরোপের রেনেসাঁ ও ফরাসি বিপ্লব প্রভাবিত আধুনিক দর্শন ও জীবনধারা ভিত্তিক নতুন মেজাজ এবং নতুন স্বাদের লেখা, নতুন স্বাদের শিল্প ভাবনা। এই জন্য আমরা বলছি আধুনিকতা আসলে অনেকগুলো সাংস্কৃতিক আন্দোলনের প্রভাবজাত একটি শিল্প সম্ভাবনার ফল। অনেক ভেবে কথার আমি বলছি যে মডার্নিজম হচ্ছে অনেকগুলো সাংস্কৃতিক আন্দোলনের প্রভাবজাত শিল্প ভাবনার ফল, একটি প্রবণতা, একটি বাঁক। কেউ বলছেন এটা বাঁক, একটা টেন্ডেন্সি, যেমন একটা বাঁক। কেউ বলছেন এটা স্টাইল। তাহলে এই যে একটা অভিব্যক্তি, এই অভিব্যক্তিকে আমরা বলছি অ্যাস্থেটিক ইভলিউশন। ওই যে আমরা নান্দনিক অভিব্যক্তি, জীবনকে সুন্দর করে দেখা, জীবনকে নতুন করে দেখা, যুক্তি দিয়ে দেখা, বিজ্ঞান দিয়ে দেখা। এখন প্রশ্ন আসলো, তাহলে এই সাহিত্যের বৈশিষ্ট্যগুলো কীরকম? প্রথমত এই সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে, এই সাহিত্যটা হচ্ছে
নাগরিক জীবনকে কেন্দ্র করে বিকশিত। এক, চিন্তা চেতনায়, বিশ্বাসে প্রকাশে, ভঙ্গিমায় রচনায়, সেটা হচ্ছে নাগরিক। দুই, এটা বিভিন্ন দর্শন দ্বারা প্রভাবিত। এই যে বললাম কার্ল মার্ক্সের দর্শন, ফ্রয়েডীয় দর্শন, ফরাসি বিপ্লব, রেনেসাঁ, আরও ছোটোখাটো অনেকগুলো, এনলাইটেনমেন্ট আছে একটা, আলোক পর্ব, এসবগুলো মিলে একটা পরিবর্তন। কারণ অনেকগুলো দর্শন আসছে, দর্শনগুলি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন আসছে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান, প্রাণীবিদ্যার তত্ত্ব, উদ্ভিদবিদ্যার তত্ত্ব, রসায়নের তত্ত্ব, কোয়ান্টাম ফিজিক্সের তত্ত্ব, এই সবগুলো মিলে একটা সাংস্কৃতিক আন্দোলন, একটা ব্যাপক পরিবর্তন। এটা হচ্ছে আধুনিকতার ধর্ম, এবং এইটাকে প্রভাব বিস্তার করে সাহিত্যের সৃষ্টি। তিন, এই সাহিত্য প্রতিষ্ঠিত মূল্যবোধকে সন্দেহের চোখে দেখেছে। যেটা প্রতিষ্ঠিত মানে কি, যতদিন এস্টাবলিশড ছিল, দাপটের সঙ্গে ছিল, সেগুলোকে সন্দেহের চোখে দেখেছে, এবং তারা সন্দেহের চোখ থেকে ধর্মকে মূল্যায়ন করতে চেয়েছে। এই যে বললাম আমি, এগুলি সত্য নয়, কারণ দীর্ঘদিন যাবৎ সত্য বলে মেনে আসছি। আমার খুব একটা সুন্দর গল্প, হুমায়ুন আহমেদের নাটক আমি দেখেছিলাম, খুব মনে নাই। নাটকটা এরকম যে একজন গ্রামের গৃহস্থ, তার বাড়ির জিনিসপত্র রাত্রে চুরি হয়েছে। তো যে হাজব্যান্ড, যে জামাই, গৃহকর্তা, তিনি খুব বদমেজাজি। হুমায়ুনের নাটকগুলোতে যেমন হয়, খুব বদমেজাজি, কথা কম বলে, একদম খুব গম্ভীর। দৃশ্যটা এরকম, জামাইকে খাবার দিয়েছে, খাবার দিয়ে বউ এটা কথা বলতে চাচ্ছে, কিন্তু কথাটা বলবে কি বলবে না, বললে মাইন্ড করে কিনা, বুঝে তো হুমায়ুন আহমদ স্যারের নাটক কীরকম হয়। তো একটু ঘুমটাটা টেনে আস্তে করে বলল, একটা কথা কইতাম। উনি এটা বলেন নাই, সেটা আছে যে ওই পাড়ার বসির বাইসা বাসে না, তাই নিয়ে তুলা রাশির, তো তুলা রাশির এই লোক যদি তামার বাটিতে হাত দিয়া দোয়া পড়ে, তাহলে আমরা মালটা যেমনে গেছে ঠিক ওইখানে গিয়া উনি উপস্থিত হবেন, আমরা পাওয়া যাব। অর্থাৎ বাটি চালান যেটা, এটার কথা বললেন। সে হাজব্যান্ড বলতেছে কি, অনেকক্ষণ পরে একটা ধমক দিয়ে, একটা বকা দিয়ে বলছে যে তাইলে তো সব থানার মধ্যে একটা করে তুলা রাশির লোক রাখতো, আর তামার বাটি রাখতো, এত গোয়েন্দা পুলিশ, সিআইডি, এত কিছু লাগতো না। কথা কিন্তু বলে দিলেন। এই যে প্রথা, এই প্রথার বাইরে আসা, এই প্রথা থেকে বাইরে আসলেন। তারা ধর্মের সনাতন রূপ এবং প্রয়োগকে অকার্যকর বলে আমলে নেয়নি। ইহজাগতিকতা এবং ইহজগতের মানুষদের রচনায় বলে উঠল। এই যে এনলাইটেনমেন্ট বললাম, আলোক পর্ব, বুদ্ধি এবং বুদ্ধির রশ্মিজালের বর্ণচ্ছটা, বুদ্ধির বর্ণচ্ছটা, আলোকচ্ছটা মানুষকে উদ্ভাবিত করলো। বুদ্ধিতে বিবেচনা করতে হবে না, তুলার সেই লোক দিয়ে এটা পারা যাবে না, পিসাবের পানি পড়া এটা হবে না, তাহলে তো হাসপাতাল হতো না। সুতরাং এই যে মানুষের মনের স্বচ্ছতা, মানবিক চেতনা, এইসবগুলো তাদের রচনার মধ্যে আসলো। মানুষের টানাপোড়েন, মানুষের বিষাদ, মানুষের ক্লান্তি বলেছি, মানুষের বিচ্ছিন্নতা বোধ, মানুষের রাগ, মানুষের ভালোবাসা, এসব কিছু আধুনিক সাহিত্যে আসলো। 4 নাম্বার, একটা ওই যে বললাম ভালোবাসা বনাম ঘৃণা, তারা ভালোবাসাটাকে প্রাধান্য দিলেন। হিংসা বনাম ভালোবাসা, তারা ভালোবাসাকে প্রাধান্য দিলেন। এই কারণে আধুনিকতাবাদের একটি, মডার্নিজমের একটা অন্যতম দিক হচ্ছে মানবতাবাদ। মানুষকে তারা প্রাধান্য দিলেন। এই জিনিসটা তাদের সাহিত্যে বারবার উঠে আসলো। মানুষই বড়। আমরা দেয়াল গড়ে তুলেছি, ধর্মের নামে দেয়াল গড়ে তুলেছি। ধর্মের ভেতরে দেয়াল আছে, সুফিজম, ওহাবিজম, হানাফিজম, শিয়া সুন্নি,
খ্রিস্টানদের মধ্যে আছে, তেমনি বৌদ্ধদের মধ্যে আছে। দেয়ালের অন্ত নাই। তারা বললেন এই দেয়াল ভেঙে দিতে হবে এবং মানুষকে প্রধান ধরে সাহিত্য সৃষ্টি করতে হবে। এবং সঙ্গে সঙ্গে বললেন ইহজাগতিকতা, যে কথা বললাম, ঐহিক সুখ, স্বাধীন চিন্তার উজ্জ্বল্য, এগুলো তারা প্রধান করে নিলেন। 5, মডার্নিজমের আরেকটি লক্ষণ হচ্ছে আত্মসচেতনতা। মানে আমি কতখানি সচেতন, কনসাসনেস। আমি তোমার কথা মানবো কেন, কতখানি মানবো, তোমার কথা যুক্তি আছে কি না, তোমার কথা বিশ্বাস রাখতে পারবো যদি যুক্তি থাকে, এর মধ্যে কোনো বিজ্ঞান থাকে, এর মধ্যে কোনো সত্য থাকে। আসলে যেখানে বিজ্ঞান নাই সেখানে সত্য থাকার সম্ভাবনা নাই বললেই চলে। হ্যাঁ, বিজ্ঞানের পরিবর্তন আসে, সেটা গবেষকরা বলেন, যেটা আমরা এতদিন মনে করেছিলাম এই, এখন মনে করছি এই। কারণ জ্ঞান প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে, প্রতিনিয়ত জ্ঞান প্রবাহিত হচ্ছে। জ্ঞান মানে হচ্ছে নতুন সৃষ্টি। আল্লাহ কোরআনে বলছেন সূরা আর-রাহমানে, আমি প্রতিনিয়ত সৃষ্টির মহিমায় নিমগ্ন। সৃষ্টি মানেই নতুন, নতুন মানেই হচ্ছে নতুন জ্ঞান, নতুন ধারণা। তাহলে বিজ্ঞানের লব্ধ সত্য দ্বারা জীবন এবং জগৎকে বোঝা সম্ভব বলে তারা ঘোষণা করলেন। এই জীবন এবং জগৎকে শুধুমাত্র তোমাদের এই কথাগুলোর উপর বিশ্বাস করা যাবে না, জীবন এবং জগৎকে বিশ্বাস করতে হবে বিজ্ঞান দিয়ে, বিজ্ঞানের লব্ধ ধারণা দিয়ে। এরপরের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা শরীরের ধর্মকে অস্বীকার করলেন না। আমার শরীরে একটা ধর্ম আছে, বায়োলজিক্যাল নিড আছে, এটাকে তারা অস্বীকার করলেন না, সেটাকে তারা প্রাধান্য দিলেন, তারা সামনে নিয়ে আসলেন, তাদের লেখার মধ্যে এগুলি চলে আসছে। এটা মডার্নিজমের একটা বৈশিষ্ট্য। আরেকটা কথা বলেছি, আগেই বলেছি, সেটা এই সবগুলো কথায় আগে আসছে, নারীবাদ। সারা পৃথিবীতেই নারীদেরকে নিগৃহীত করা হচ্ছে। আমি নারীবাদ যখন ক্লাস করেছি তোমরা দেখতে পেয়েছো কতভাবে নারী নিগৃহীত হয়েছে। এখনও নারীরা নিগৃহীত, এখনও নারীরা বঞ্চিত। কোনো কোনো দেশে নারীদের এখনও ভোটাধিকার নেই, এখন নারীরা বাইরে যেতে পারে না। আধুনিকতাবাদ, মডার্নিজম বললেন নারীকে স্বাধীনতা দিতে হবে, নারীকে তুলে আনতে হবে। এবং ওই যে বেগম রোকেয়ার কথাটা বারবার আমি বলি, একটি পাখির দুটি ডানা। অর্ধেক জনগোষ্ঠীকে তুমি মূর্খ করে রাখলে, প্রপার শিক্ষা না দিতে পারলে এই জনগোষ্ঠী এগিয়ে যাবে না। তুমি দেখো নরওয়েতে না কোন দেশের কথা শুনলাম, জেলখানা উঠে যাচ্ছে। জেলখানা উঠেছে কেন? সেটা অপরাধ কেউ করে না, পুলিশ ডিপার্টমেন্টের লোক ছাঁটাই করে দিচ্ছে। অপরাধ করলে তো পুলিশ ডিপার্টমেন্টের দরকার, জেলখানার দরকার। তাহলে তারা কীভাবে? তারা তো আমাদের মতো ধার্মিক না, তারা নৈতিকতাকে প্রাধান্য দিয়েছে। নীতির মধ্যে থাকতে হবে, তোমাকে আমি এটা করব নাকি করব না, এই নীতির বাইরে যাওয়া যাবে না। এই কারণে সেসব দেশগুলোতে নীতিকে প্রাধান্য দিয়েছে। কিন্তু আমাদের এই এশিয়ার দেশগুলোতেও আমরা নীতিকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে আমরা ধর্মকে প্রাধান্য দিয়েছি, আমরা আগের বিশ্বাসকে প্রাধান্য দিয়েছি, ঐতিহ্যকে প্রাধান্য দেওয়ার নামে আমরা অকল্যাণকে গ্রহণ করেছি। পুঁজিবাদ একটা স্বৈরতন্ত্রের সৃষ্টি করে এবং যার কাছে পুঁজি থাকে সে মানুষটা একসময় অন্ধ হয়ে যায়। এবং দেখো রাজতন্ত্র কীভাবে, আমি রাজা, আমার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, সেটা গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই। এই আধুনিকতা, মডার্নিজম গণতন্ত্রকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করলেন। সবাইকে কথা বলতে দিতে হবে, সবাই কথা বলবে। তাহলে তারা পুঁজিবাদকে প্রত্যাখ্যান করলেন। আরেকটা পরীক্ষা নিরীক্ষাতে কী তারা করলেন? লেখার মধ্যে গল্প, কবিতা, উপন্যাস, গান, নাচ সকল কিছুতে তারা আধুনিকতাবাদের প্রয়োগ করতে চাইলেন। গানটা আগে এরকম ছিল, এখন এরকম হবে। কবিতা আগে এই ছন্দে লেখা হতো, না এই ছন্দে লেখা হবে। কবিতায় এই বিষয়গুলো ছিল, এখন এই বিষয়গুলো আসবে।
এভাবে তারা একটা পরিবর্তন আনলেন। অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, তারা এমনভাবে কবিতা লিখলেন সেই কবিতার মানুষ আর বুঝতে পারে না। না বোঝার কারণ হচ্ছে এই যে নানা রকমের দর্শন, নানা রকমের তথ্য তাদের মধ্যে আসছে, এইসব তথ্যগুলো একজন মানুষের পক্ষে মনে রাখা সম্ভব না। সেই কারণে এই কবিতার এই সাহিত্যের একটা প্রধান লিমিটেশন হলো দুর্বোধ্যতা। এই সাহিত্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে অলঙ্কার প্রয়োগে তাদের একটা বিশিষ্টতা রয়েছে। তাদের উপমাগুলি জটিল, তাদের রূপক জটিল, প্রতীক জটিল, তাদের কথাগুলি জটিল, বুঝতে অসুবিধা হয়। আমি একটা উদাহরণ দিই। যেমন আগের কবি বলছে, তুমি নেই তাই সিগারেটের মতো জ্বলছি, আমি অঙ্গার হয়ে জ্বলছি। এখন তোমরা অঙ্গার বুঝো না। অঙ্গার মানে কি? রান্না করার সময় যে কাঠটা দেওয়া হয়, সেই কাঠটা পুড়ে যখন আগুনে রূপান্তরিত হয় এবং পুড়ে যায়, এটাকে অঙ্গার বলে। এটা হাতে নেওয়া যায় না এবং এটা অনেকক্ষণ যাবৎ জ্বলতে থাকে। তাহলে সেই কবি কী বলছেন? বিরহের বেদনায় গিয়ে তিনি বলছেন, তুমি নেই তাই আমি অঙ্গার হয়ে জ্বলছি, সিগারেটের মতো জ্বলছি। তুমি বুঝতে পারো সিগারেট যেমন জ্বলছে, ধীরে ধীরে আমি নিঃশেষিত হয়ে যাচ্ছি। আধুনিক কবিরা বললেন, যেমন জীবন দাসের বিখ্যাত উপমা, পাখির নীড়ের মতো চোখ। তাহলে পাখির নীড়ের মতো চোখ কেমন করা হয়? পাখির নীড় তো পাখির বাসা দেখছো, একটা ছোট হয়, একটা বড় হয়, কাগজ দিয়ে বানায়, কাঠি দিয়ে বানায়, পাতা দিয়ে বানায়, একটা ছোট হয়, একটা বড় হয়। 1000 বছর ধরে যে কবি পথ হেঁটে গেলেন বনলতা সেনের কাছে, চোখ তুলে তাকালেন, সেই চোখ একটা ছোট একটা বড় না। পাখির নীড় কি? পাখির নীড়ের মতো। পাখি সকালবেলা ঘর থেকে বের হয়, সারাদিন ঘরে এসে ক্লান্ত হয়ে এই নীড়টা তার আশ্রয়। যখন বনলতা সেন কবির দিকে তাকিয়ে বললেন, এতদিন কোথায় ছিলেন, সে চোখের দিকে তাকিয়ে তিনি আশ্রয় খুঁজে পেয়েছেন। এই জন্য পাখির নীড়ের মতো চোখ। সেটা আকৃতি, ধান তো নয় যেন সোনা, এমন নয়। সেটি এই যে জটিল, পাখির নীড়ের মতো চোখ, এখানে আশ্রয়ের কথা বলা হয়েছে। তাদের সমস্ত লেখার মধ্যে আরও অসংখ্য কথা আছে, কিন্তু সময় কম। আজকে কয় মিনিট আছে? আর 5 মিনিট আছে। তাহলে এই যে আমাদের সাহিত্যের যে উপমা, চিত্রকল্প, এই যে বললাম বহুভঙ্গিম, জটিল, বিশ্লেষণের দাবি রাখে। নাটকগুলো নতুনভাবে কথা বললেন। 1, 2, 3, 4 মিনিটে একটি নাটক একটি কথা বলে ফেলছে, যেটি আগে ছিল না। আচ্ছা, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই মডার্নিজমের এই প্রভাবে, যেটা তারা অতিকথনে এড়িয়ে গেছে, কথা কম বলেছে। তারা খুব সংক্ষেপে কথা বলেছে। আগের লেখকেরা সংক্ষেপে কথা বলেন নাই, এরা সংক্ষেপে কথা বলেছেন। যা হোক, এদের মধ্যে বৈপরীত্য আছে। কেউ এটা মেনেছে, কেউ এটা মানে নাই। আধুনিকতাকে লালন করেছে, কিন্তু কিছু বিশ্বাসকে, খারাপ বিশ্বাসকে ধারণ করেছে, কিছু প্রথাকে লালন করেছে, কিছু প্রথাকে ধারণ করেছে, এসব রয়েছে। তাহলে এ হচ্ছে আমাদের আধুনিকতার একটা বৈশিষ্ট্য। তাহলে বিশ্ব সাহিত্যে তোমরা দেখবে, আমার এই বইয়ের মধ্যে আছে টি.এস. এলিয়ট, ইয়েটস, ফ্রস্ট, এরকম আছে, হ্যাঁ, অডেন, রবার্ট গ্রাফস, এসব আছে। তারা একটা তালিকা দিয়েছি। বার্নার্ড শো, আর্থার মিলার, হ্যাঁ, এরা হলো আধুনিক। আমাদের দেশে আধুনিকতাটা শুরু হলো, যেটা বললাম, 1800 সালের ইংরেজ আসার পর। আমরা কেউ বলছি এটা নবজাগরণ, কিন্তু প্রকৃত অর্থে আমাদের দেশে যেটা হয় 1800 সালে, সেটা আসলে সেই অর্থে আমরা এতখানি শৃঙ্খল ভাঙতে পারিনি, এবং এখনও আমরা শৃঙ্খল থেকে মুক্ত হতে পারিনি। যেসব দেশগুলো মুক্ত হয়েছে, দেখো আমাদের পরে ব্রুনাই, আমাদের কাছাকাছি দেখো সিঙ্গাপুর, চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হয়। আমরা একই ভূখণ্ডে ছিলাম ভারত, আমি ভারতে ট্রিটমেন্ট করিয়েছি, আকাশ পাতাল প্রভেদ। তুমি পড়াশোনায় যাও, আকাশ পাতাল প্রভেদ। তাহলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে একটা সত্যকে, বিজ্ঞানকে ধারণ করতে হবে। তো আমাদের সাহিত্যে যেটা হলো, সেটা আমাদের এই ভারতবর্ষে, আমাদের যে পুরনো ভারতবর্ষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে শুরু হলো 1800 সাল থেকে, কিন্তু সেটা খুব যে বেশি মানুষকে প্রভাবিত হলো সেটা না, কারণ মুসলমানরা স্কুলে যায়নি। ইংরেজরা যখন আহ্বান করলেন,
তখন মুসলমানরা গেল না। মুসলমানরা অভিমান করলো, নবাব সিরাজের হাত থেকে ক্ষমতা গিয়েছে, মুসলমানদের হাত থেকে ক্ষমতা গিয়েছে, সুতরাং তারা গেল না। সেই ইতিহাস তোমরা জানো। সুতরাং হিন্দুরা গেল, আবার সেখানেও হিন্দু কলেজ খোলা হলো, সেখানে আমার প্রবেশাধিকার নাই। আমাদের একটা বহুমুখী সমস্যা। তারপরে অনেক পরে আমাদের কয়েকজন মুসলিম মনীষী তারা এসে বললেন যে না, আল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, মুসলমান নরনারীর জন্য বিদ্যা ফরজ। কোরআনের বিদ্যার কথা বলা হয়েছে। আমার দয়াল নবী চীন পর্যন্ত বলেছে, স্যার সৈয়দ আমির আলী, এইসব ব্যক্তিত্বরা, আবার আল্লামা ইকবাল, তারা আস্তে 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 তুলে আনলেন। তুলে আনতে আনতে অনেক বেলা হয়ে গেল, আমরা অনেক পেছনে পড়ে গেলাম। ভারতবর্ষের মধ্যেও যেই পরিমাণে তারা এগিয়ে গিয়েছে সেই পরিমাণে এগিয়ে যেতে পারিনি। এই করোনা ভাইরাসের মধ্যেও রোগী যাওয়ার জন্য ভিসা দিচ্ছে ভারত, এটা প্রমাণ করে। তাহলে আমাদের দেশে যারা আধুনিকতা, মানে 30-এর পরে যে বাঁকটা, আমরা আরেকদিন বলবো, 30-এর পরে যে বাঁক, সেই বাঁকটা আধুনিকতাকে ধারণ করেছে। 30-70 সাহিত্য। তারপরে আমরা রবীন্দ্রনাথের মধ্যে আধুনিকতা দেখি, নজরুলের মধ্যে আধুনিকতা দেখি। আমি বললাম একদিনে হয় নাই যে 18 সাল থেকে আধুনিকতা শুরু হইলো, মানে কি 18 সালে জানুয়ারির সকাল মাসে সূর্যোদয় হইলো, আধুনিকতা শুরু হলো, এমন না। দীর্ঘদিন চিন্তাটা আস্তে 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 বিকশিত হতে হতে একটা বিশেষ রূপ লাভ করে। আমরা এখানে শেষ করব, কারণ 40 মিনিট ক্লাস আজকে। তাহলে এটা ইউটিউবে সার্চ দিবা পাবা, গুগলে সার্চ দিলে পাবা। আর আমার বইটা অনেক বিস্তৃত লেখা আছে, এটা পড়বা। আবার করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসছে, ঘরে থাকো, কোনো প্রয়োজন না হলে বাইরে যেও না। কারণ যারা আক্রান্ত হয়েছে, আমার আত্মীয় স্বজন বন্ধুরা, তাদের না জাহেল অবস্থা দেখতে পাচ্ছি। একজন আক্রান্ত হওয়া মানে একটা পরিবার আক্রান্ত হওয়া। সেই পরিবার আক্রান্ত হয়ে যাওয়ার পরে কি হয় সেটা আমি দেখতে পাচ্ছি, কঠিন পরিস্থিতি হয়ে যায়। সুতরাং ঘরে থাকো, সাবধানে থাকো, ভালো থাকো।